জাপান, যাকে বলা হয় ল্যান্ড অব দ্য রাইজিং সান, অর্থাৎ সূর্যোদয়ের দেশ। পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি প্রায় ৬,৮০০ এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। হাজার বছরের ইতিহাস, সামুরাইদের বীরত্ব, শিন্তো ও বৌদ্ধ সংস্কৃতি, চেরি ব্লসমের সৌন্দর্য, অত্যাধুনিক প্রযুক্তি এবং অবিশ্বাস্য শৃঙ্খলার জন্য জাপান আজ বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। বাংলাদেশ থেকে প্রায় ৪,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম শৃঙ্খলাবদ্ধ দেশ জাপান। কেমন ছিল আমাদের ভিসা প্রসেস, কত টাকা খরচ হলো, কোন এয়ারলাইন্সে গেলাম, ইমিগ্রেশনে কি প্রশ্ন করলো, আর জাপানে আমাদের এয়ারবিএনবি দেখতেই বা কেমন ছিল, আর টোকিও পৌঁছে প্রথম দিনের অভিজ্ঞতাই বা কেমন ছিল, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো এই সিরিজে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজ ২৩ মে ২০২৬, আর এখন বাজে সন্ধ্যা ৭:৩০। ব্যাকপ্যাকরা গুছিয়ে এই ট্যাক্সি করে পরিবার নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কারণ ঢাকা থেকে আজ যাচ্ছে আমাদের স্বপ্নের দেশ টোকিও, জাপান। ঢাকা বিমানবন্দর থেকে আমাদের আজকের ফ্লাইটটি ছেড়ে যাবে রাত ১১:২৫ থেকে। যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট, তাই ৩ ঘন্টা আগেই আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে হবে, কারণ বোর্ডিং, লাগেজ চেক ইন, ইমিগ্রেশন ইত্যাদি সব কমপ্লিট করতে হবে এই ৩ ঘন্টার মধ্যেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি জাপান সিরিজের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ জাপান ভ্রমণ। 2000 years later. এয়ারপোর্টের সকল ফর্মালিটিস ডান করে নির্দিষ্ট সময়ে আমরা আমাদের বিমানে উঠে বসলাম। এখানে বলে রাখা ভালো, আপনার কাছে যদি এয়ার রিটার্ন টিকিট কপি, হোটেল কিংবা অ্যাপার্টমেন্ট পেড বুকিং আর যে কয়দিন থাকবেন তার ডেট অ্যান্ড টাইম অনুযায়ী একটা সুন্দর আইটিনারি মানে ভ্রমণ প্ল্যান সাথে থাকে, তাহলে ইমিগ্রেশনে কোনো ঝামেলা পোহাতে হবে না, কারণ ইমিগ্রেশন অফিসার আপনার কাছ থেকে এগুলোই দেখতে চাইবে। এই এয়ারক্রাফটটি বোয়িং 787-9Z। এটি একটি চায়না সাউদার্ন এয়ারলাইন্স। বিমানটির ইকোনমি ক্লাসের সিটের লেগ স্পেস ভালো, ক্রুদের সার্ভিস ঠিকঠাক, বিমানে খাবারের মান খারাপ না, সবকিছু মিলে কমফোর্টেবলই মনে হচ্ছে। বন্ধুরা, এবার জানিয়ে রাখি এই বিমানের ভাড়া কত পড়ল। ঢাকা থেকে টোকিও এই রুটের আপ ডাউন বিমান ভাড়া জনপ্রতি ৭৫,০০০ থেকে ৮০,০০০-এর মধ্যে হয়ে থাকে, তবে সময়ভেদে সিজন অনুযায়ী এই ভাড়া পরিবর্তনশীল। ঢাকা থেকে প্রথমে আমরা ১৪৫২ মাইল পাড়ি দিয়ে সোজা চায়না এর গুয়াংজু এয়ারপোর্টে পৌঁছাবো ভোর ৫:২০। এখানে জানিয়ে রাখা ভালো, গুয়াংজুতে আমাদের একটা প্রায় ৩ ঘন্টার ট্রানজিট আছে। এই সময় আমরা ফ্রি হয়ে কিছু খেয়ে পরবর্তী ফ্লাইটের জন্য অপেক্ষা করব। চায়না গুয়াংজু এয়ারপোর্ট থেকে আমাদের পরবর্তী ফ্লাইট সকাল ৮:০৫। A few moments later. এই বিমানটি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি এয়ারবাস A321 নিও জেট বিমান। গুয়াংজু থেকে টোকিও এর দূরত্ব প্রায় ১৮৩১ মাইল, তাই সময় লাগবে প্রায় ৫ ঘন্টা ৩৫ মিনিটের মতো। সিটের লেগ স্পেস মোটামুটি ভালোই, আর বিমানের খাবারের মান এখানেও ভালো ছিল। ৫ রাত ৬ দিনের এই ভ্রমণটিকে সাকসেসের রূপ দিয়েছে বাংলাদেশের সুনামধন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যারা ভিসা প্রসেস থেকে শুরু করে এয়ার টিকিট, হোটেল, এয়ারবিএনবি কিংবা অ্যাপার্টমেন্ট বুকিং, ল্যান্ড প্যাকেজ, ট্রান্সপোর্ট, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, এমনকি বিভিন্ন অ্যাক্টিভিটিস যেমন দর্শনীয় স্থানগুলোর এন্ট্রি টিকিট পর্যন্ত তারা দেশে বসেই রেডি করে দিয়েছেন। আপনি চাইলে তাদের সাথে সরাসরি কথা বলে আপনার পছন্দ অনুযায়ী ট্যুর কাস্টমাইজ করেও নিতে পারেন। তাদের কন্ট্যাক্ট নাম্বার ও ডিটেলস আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ফার্স্ট টাইম মারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম। আমরা এই বিমানটা করেই এসেছি।
চায়না সাউদার্ন। আর এটা হচ্ছে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টোকিও। ফাইনালি আমরা পৌঁছালাম জাপানের টোকিওতে অবস্থিত নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই মুহূর্তে এখানকার লোকাল টাইম এখন দুপুর 1:40। এয়ারপোর্টে পৌঁছে কিছু ফর্মালিটিস শেষ করে ইমিগ্রেশন ফেস করে আমাদের লাগেজ কালেক্ট করতে চলে এলাম নির্দিষ্ট বেল্টে। জাপানের ইমিগ্রেশনও ছিল খুবই স্মুথলি, কোনো রকম ঝামেলায় পড়তে হয়নি আমাদের। লাগেজ কালেক্ট করে চলে এলাম এই এয়ারপোর্টের রিসিভ জোনে। এসে দেখি আগে থেকে বুক করা আমাদের ট্যাক্সি ড্রাইভার হাতে আমার নাম লেখা একটি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ড্রাইভার আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে এই এয়ারপোর্টের ট্যাক্সি পার্কিং লটের দিকে, যেখানে অবস্থান করছে আমাদের গাড়িটি। বন্ধুরা, জাপানের মাটিতে আমরা পাড়া দিলাম ফার্স্ট টাইম। নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে আমাদের কিছু ফর্মালিটিস ছিল, যেখানে আপনাদেরকে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে দেখাতে পারিনি। আমাদের ড্রাইভার আমাদের নাম প্লে কার্ড ধরে ওয়েট করছিল। আজকে আমাদের বিমানটা এমনও প্রায় 1 ঘন্টার মতো লেট করেছি, হ্যাঁ, যে কারণে আমাদের এখানে আসার কথা ছিল দেড়টায় লোকাল টাইম। আমরা 2:30 বাজে আমরা পৌঁছাইছি নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেক মজার ভিডিও আছে জাপানের, প্রত্যেকটা ভিডিওতে তথ্যবহুল অনেক ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনেক তথ্যই থাকবে প্রতিটি ভিডিওতে, প্রতিটি এপিসোডে। তো জাপান সিরিজ আজকে থেকে শুরু হলো। আমি এখন আমাদের ড্রাইভারকে ফলো করছি, ওই যে সামনের দিকে যাচ্ছে। উনি আমাদেরকে এখন আমাদের হোমস্টে না অ্যাপার্টমেন্টে নিয়ে যাবে। গতকালকে সন্ধ্যা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, গতকাল সারা রাত, আজকে সারাদিন শেষে আজকে এখন বাজে প্রায় 3টার মতো। এই জন্য আমরা সবাই একটু টায়ার্ড। জাপানে অনেক কস্ট, অনেক খরচ আপনারা জানেন। এই জন্য আমরা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি। তো অ্যাপার্টমেন্টের ভাড়া কীরকম, এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন কি না, ডিটেলসটাই আপনাদেরকে জানাবো, কোথা থেকে আমরা বুকিং করলাম। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সঞ্জয় সফর বিডি চ্যানেলের জাপান সিরিজের প্রথম পর্ব। চমৎকার লাক্সার একটি গাড়ি দেখেই আমাদের ভালো লেগে গেল। এই গাড়ি আমাদের নিয়ে যাবে টোকিও এর শিনজুকু সিটিতে অবস্থিত আমাদের হোমস্টে এয়ারবিএনবি হ্যানয়দো। আমাদের হোমস্টেটি এয়ারপোর্ট থেকে দূরত্ব 66.5 কিলোমিটার আর পৌঁছাতে সময় লাগবে প্রায় 90 মিনিটের মতো। এই ধরনের ট্যাক্সি ভাড়া সাধারণত 31,000 থেকে 37,000 জাপানি ইয়েনের মতো। যদিও বা আমরা ফুল একটি প্যাকেজ নিয়ে যাচ্ছি, সবকিছু ওই এমআর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমেই করা হয়েছিল। তারপরেও আপনাদের জানার সুবিধার্থে আমি সকল খরচ পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। Two hours later. অবশেষে লম্বা একটা জার্নির পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবিতে। খুব সুন্দর একটি আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি জাপানের টোকিওতে শিনজুকু এলাকায়। এটাই হচ্ছে আমাদের হ্যানয়দো শিনজুকু। এই অ্যাপার্টমেন্টের 3 তলায় আমরা। আর এটা হচ্ছে আমাদের রুমে যাওয়ার রাস্তা। এখানে একটা স্মোকিং জোন আছে। আর আপনাকে ঢুকতে গেলে অবশ্যই আপনার পাসওয়ার্ড, এখানে বাড়ির মালিকের সাথে আপনার কোনো সরাসরি কমিউনিকেশন নেই। এই যে এটা আপনি হাত দিবেন, চলে আসলো নাম্বারগুলো, দরজা খুললো, চলে আসলো। গেটে কিন্তু আপনারা ছাতা ফ্রি পেয়ে যাবেন। বৃষ্টির বাদলের দিন এই ছাতাটা দরকারি জিনিস। ভিজা জুতা এখানে রাখতে পারবেন। আর ঠিক এখান দিয়ে গিয়ে 3 তলায় আপনার কোনো লিফটের ব্যবস্থা নেই, কারণ এখানকার মানুষ খুবই পরিশ্রমী। 301 নম্বর হচ্ছে আমাদের রুম। এখানে আরও নেইবাররা থাকেন। সেম আমাদের রুমে ঢুকতে গেলেও এখানে আপনি হাতটা রাখেন, নাম্বারগুলো চলে আসলো, দরজা খুলে গেল, অটো লক, দরজা অটোমেটিক লক হয়ে যাবে, অটোমেটিক দরজা লক হয়ে গেল। আমাদের দুটো বেডরুম। এটা হচ্ছে কিচেন এরিয়া, আর এটা হচ্ছে আমাদের বেডরুম। জানালা দিয়ে যে বারান্দার একটা ভিউ, টিভি আছে এখানে ধরে। ওকে, আয়রন টেবিলটাকে আমরা একটা টেবিলের মতো বানিয়েছি। তবে আপনারা জাপানে আসলে অবশ্যই ইউনিভার্সাল সকেটটা নিয়ে আসবেন, এছাড়া কোনো সকেটই কাজ হচ্ছে না। এই যে দেখেন, এই পোর্ট খুবই ছোট এক ধরনের পোর্ট। এই যে এরকম একটি ইউনিভার্সাল ডিভাইস,
এটা মাল্টি কাজ করে। এটা থেকে একটা মাল্টি প্লাগ নিয়ে আসছিলাম, এটাতে বিভিন্ন ডিভাইস মোবাইল টোবাইল আমরা চার্জ দিচ্ছি। একটা ড্রেসিং টেবিল, এখানে একটা ওভেন আছে, এটাকে কি বলে গ্রিল ওভেন না দুপুর। আর মনে রাখবেন এখানে কিন্তু সব ময়লা এক জায়গায় ফেলানো যায় না। এটা সিনফাইড চুলা আছে, চুলার নিচে এরকম অনেক, আপনাদের কিছুই আনতে হবে না, শুধু খাবারগুলো কিনবেন আর রান্না করবেন। চপার বোর্ড থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পাবেন চামিচ টামিচ সব কিছু আছে, অনেকগুলো কাপ গ্লাস। গরম পানি ঠান্ডা পানি অবশ্যই আছে, সব জায়গাতে আছে। আরেকটা ওভেন, এটা হচ্ছে আপনার গরম টরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আর কি। এখানেও কিছু ডিশ কাটলারি এগুলো দেওয়া আছে। আর এইটা হচ্ছে গিয়ে যে রান্না বান্না করলে আপনার গ্যাস বাইরে চলে যাওয়ার জন্য এই যে একটা সুইচ, আর এটা হচ্ছে জ্বলে। আর এখান থেকে মাস্টার বেড একটা, আর একটা হচ্ছে আরেকটা বেডরুম। দুইটা বেডরুমের এই এয়ারবিএনবিটা কত খরচ পড়লো আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে ইন্টারকমে আপনাদের কথা বলার জন্য এখানকার রিসেপশনের সাথে। রিসেপশন আমি খুঁজে পেলাম না, কারণ অলরেডি সব কথাবার্তা হোয়াটসঅ্যাপ আর মেলের মাধ্যমে হচ্ছে। এটা একটা আলমারি, এখানে কাপড় চোপড়, এয়ার ড্রায়ার থেকে শুরু করে আয়রন মেশিন, লাইটটা জ্বলে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, অবভিয়াসলি কমোড, সব অটো সিস্টেম। ওয়াশিং মেশিন, এখানে আছে কিছু ওয়াশ করার ডিটারজেন্ট, শ্যাম্পু, কন্ডিশনার আমরা দিয়ে দিচ্ছি এগুলো। আর এগুলো আমরা এখানে রেখেছি মোটামুটি। টিস্যু মিশু আছে, একটা মিরর আছে। হাই, এই ঠিক মিররটাকে যদি খুলি এখানেও বক্সে আপনারা অনেক কিছু রাখতে পারবেন। হচ্ছে সিঙ্ক, হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে ফোম। আর এটা হচ্ছে বাথরুম, এখানে গরম পানি ঠান্ডা পানি বিদ্যমান। ও আর একটা বেডরুম তো যাই না, এটা হচ্ছে আমার ছেলের রুম। দুইটা রুমে আপনার এসি আছে, আমার শুগুলো এখানে সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন আর কি। আমি চেয়ারটাকে আমার রুমে নিয়েছি। এই তো রুম, পাশাপাশি দুইটা বেডরুম, কমন একটা বাথরুম, আর এটা হচ্ছে কিচেন। সিঙ্গাপুর বলেন আর জাপান বলেন, এখানে কিন্তু ছোট ছোট রুমগুলোর অনেক ভাড়া, সুতরাং এভাবেই ম্যানেজ করে চলতে হবে। আমাদের যে এয়ারবিএনবিটা সেটা হচ্ছে শিনজুকা, জাপানের টোকিওর খুব কাছে শিনজুকাতে অবস্থিত। এখান থেকে নাইট লাইফ, নাইট মার্কেট সবকিছু কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা যদি নির্ঝঞ্ঝাট ভাবে সুন্দর করে আপনারা ফ্যামিলি নিয়ে জাপানে ঘুরতে আসতে চান, তাহলে আমি বলবো অবশ্যই এমআর ট্যুরস এন্ড ট্রাভেলসের মাধ্যমে যোগাযোগ করবেন। তারা অনেক যত্নশীল, আপনাকে সুন্দর করে আপনাদের এয়ারবিএনবি থেকে শুরু করে হোটেল বুকিং, ল্যান্ড ট্রান্সপোর্ট, ভিসা প্রসেস, ফুল প্যাকেজটি আমাদেরকে করে দিয়েছে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস। এমআর ট্যুরস এন্ড ট্রাভেলসের মিজান ভাইকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি ফেরদৌস ভাইকেও জানাই। 24/7 উনি আমাদের টাচে আছেন, যে কোনো সমস্যা পড়তেছি ওনার সাথে যোগাযোগ করতেছি বাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদেরকে সাথে সাথে সলিউশন করে দিচ্ছেন। তো আসার সময় বাংলাদেশের ইমিগ্রেশন এবং জাপানের ইমিগ্রেশন জানি না, অনেকটা ভয় পেয়েছিলাম যে কি কি প্রশ্ন করে না করে, কিছু করেনি। মানে এত স্মুথলি হবে নিজেরাও ভাবিনি, নো কোশ্চেন, তাই না? কোশ্চেন করলো না, জাস্ট আমাদেরকে পেপারসগুলো, পাসপোর্টগুলো দেখলো। আজ পর্যন্ত কোনো কান্ট্রিতে আমাদের ইমিগ্রেশনে কোনো কিছু প্রবলেম হয়নি, কারণ হাসি মুখ থাকবেন এবং যা প্রশ্ন করবে যদি করে স্মার্টলি উত্তর দিবেন। কারণ আপনি অবশ্যই জানবেন যে আপনারা কি উদ্দেশ্যে আসতেছেন একটা দেশে, কতদিন থাকবেন, কোথায় কোথায় যাবেন। এই তিনটার বাইরে আমার মনে হয় তেমন কোনো প্রশ্ন করে না সাধারণত। এই তিনটা করতে গেলে অনেকে ভয় পায় যায়, ঘাবড়ে যায়। ভয় ঘাবড়ানোটা আসলে অযৌক্তিক, আমি যেটা মনে করি। 5 রাত 6 দিনের জন্য এই এয়ারবিএনবিটির টোটাল ভাড়া পড়বে প্রায় $478 মতো। তো বন্ধুরা, আজ আর তেমন কোথাও ঘুরতে যাচ্ছি না, আজ শুধু রেস্ট নেওয়া আর রান্নাবান্না করে খাওয়া। আগামীকাল থেকে আমাদের সকল ভ্রমণ শুরু হবে। জাপানের দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াবো, লোকাল খাবার ট্রাই করব, কিছু মার্কেট ভিজিট করব, আর অনেক অনেক কিছু প্ল্যান আছে, সঙ্গেই থাকুন। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।